ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড স্টুডেন্ট, সিদোর এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি দীপু স্যার তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো যে 2019 সালে WBPSC আয়োজিত যে ক্লার্কশিপ পরীক্ষা তার যে প্রিভিয়াস ইয়ার তোমরা সিদোর এডুকেশন চ্যানেলে দেখতে পাচ্ছ, তার যে জেনারেল স্টাডিজ অলরেডি আমি পার্ট 2 করিয়েছি। তো যে পার্ট 1-এর যে এটা ছিল PYQ, সেটি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। তো চলো আজকের যে ক্লাস WBPSC পরিচালিত 2019 সালের যে ক্লার্কশিপ এক্সামিনেশন ছিল যার পার্ট 1, এবং এটি হচ্ছে যে প্রথম যে শিফট 1-এর যে কোয়েশ্চেনটি ছিল, তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। জেনারেল স্টাডিজের যে কোয়েশ্চেনগুলি ছিল, তো চলো আজকের যে ক্লাস সেটি শুরু করা যাক। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে। প্রথম কোয়েশ্চেন বলছে মহাত্মা গান্ধী তার প্রথম অহিংস অসহযোগ আন্দোলন কোথায় শুরু করেছিলেন। মহাত্মা গান্ধী অহিংস অসহযোগ আন্দোলনের পূজারী। তার যে প্রথম অহিংস অসহযোগ আন্দোলন তিনি কোথায় শুরু করেছিলেন? অপশান এ বলছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম, বি বলছে দক্ষিণ আফ্রিকা, সি বলছে ভারত এবং ডি বলছে জিম্বাবুয়ে। তো কোথায় হবে? দেখো মহাত্মা গান্ধী তার প্রথম অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন কোথায়? সেটি কিন্তু দক্ষিণ আফ্রিকাতে। অ্যান্সার অপশন বি হবে, দক্ষিণ আফ্রিকাতে তিনি তার যে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। যদি আমরা দেখি কবে শুরু করেছিলেন, উনি কিন্তু 1993 সালে যে র্যাশিয়াল ডিসক্রিমিনেশন বা যে জাতিগত একটা ডিসক্রিমিনেশন আমরা দেখতে পেয়েছিলাম আফ্রিকাতে, তো সেখানে এর এগেনস্টেই তিনি কিন্তু শুরু করেছিলেন যে অহিংস অসহযোগ আন্দোলন। এরপরে 1894 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো তিনি কিন্তু নাটাল ইন্ডিয়ান যে কংগ্রেস, এরই একটি ধারা হিসাবে তিনি শুরু করেছিলেন। তাহলে 1893-তে সাউথ আফ্রিকায় প্রথম মহাত্মা গান্ধীর যে অহিংস অসহযোগ আন্দোলন সেটি কিন্তু আমরা দেখেছিলাম। ভারতবর্ষে তার বৃহৎ পরিসরে আমরা জানি যে অসহযোগ আন্দোলন ছিল, সেটি কিন্তু 1920 সালের যে অসহযোগ আন্দোলন, গান্ধীর যে একদম ম্যাস মুভমেন্ট যাকে আমরা বলে থাকি, সেটি কিন্তু ভারতবর্ষে আমরা দেখতে পাই। পরের কোয়েশ্চেন দেখো, ভারত এবং বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় কারা? কোন সিকিউরিটি ফোর্স তারা ভারত এবং বাংলাদেশের যে সীমানা আছে সেটি পাহারা দিয়ে থাকে? কোন ফোর্স? অপশান এ বলছে ইন্ডিয়ান আর্মি। দেখো ইন্ডিয়ান আর্মি এরা কিন্তু বর্ডার পাহারা দেয় না। এদের কাজ হচ্ছে প্রথমে হচ্ছে বর্ডার যারা সেফগার্ড করেন, কিছু ফোর্স আছে আমাদের, এদেরকে অনেক সময় পার্লামেন্টারি ফোর্স বলা হয় বা আমাদের যে আর্ম ফোর্স আছে। তো এই যে পার্লামেন্টারি ফোর্স এই বা সেন্ট্রাল যে রিজার্ভ ফোর্স আছে, তো এই যে ফোর্সগুলি আছে সেগুলো কি করে? সেগুলো হচ্ছে আমাদের যে বর্ডারটাকে সেফগার্ড করে রাখে। যখন কোনো একটা যুদ্ধ বা অন্য দেশের বিরুদ্ধে কোনো অ্যাগ্রেশন আমরা দেখতে পাই আমাদের বিরুদ্ধে করছে, সেক্ষেত্রে বর্ডারটাকে প্রথমে সেফগার্ড করে রাখে আমরা যাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। এরপরে সেখানে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যায় কিন্তু আমাদের আর্ম ফোর্সেস যারা আছেন, যাদেরকে আমরা আর্মি, নেভি এবং এয়ারফোর্স বলে জেনে থাকি, তারা যুদ্ধের যে পরবর্তী পদক্ষেপগুলো তাদের ওপর ছেড়ে দেওয়া হয়। তো দেখো ইন্ডিয়ান আর্মি কিন্তু বর্ডার পাহারা দেয় না। তারপরে কি বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে কারা বর্ডার পাহারা দিচ্ছে? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ এই বর্ডার সিকিউরিটি ফোর্স শুধুমাত্র ভারত বাংলাদেশ না, এবং ভারত পাকিস্তান বর্ডারেও এরা কিন্তু সেখানে আমরা দেখতে পাবো যে তারা পাহারা দিয়ে থাকে। তো বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান বর্ডারে দিচ্ছে সিকিউরিটি বা পাহারা দিচ্ছে। এটি তৈরি হয়েছিল 1965-এ, যখন আমরা দেখলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হলো। যেন 1965 সালের বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় ট্যাঙ্ক যুদ্ধ ঘটেছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো এই যুদ্ধের পরে আমরা দেখতে পাই বিএসএফ কিন্তু গঠন করা হয়েছিল। সিআরপিএফ হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তারা ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয়ে যদি কোনো রকম গোলযোগ দেখা যায়, সেখানে কিন্তু তারা যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য সিআরপিএফকে কিন্তু মোতায়েন করা হয়ে থাকে। তোমরা যেমন জম্মু কাশ্মীরে এবং সেখানে আমাদের যে মাওবাদী অধ্যুষিত যেগুলো আছে, রাজ্যগুলো আছে, সেখানেও কিন্তু এই ধরনের সিআরপিএফ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভোটের আমরা দেখেছি এদেরকে কিন্তু আনা হয়ে থাকে। আচ্ছা, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ কোনটা বা আইটিবিপি যাদেরকে আমরা বলি, এরা কোথায় থাকে? আইটিবিপি থাকে হচ্ছে আমাদের যে
ইন্দো চায়না বর্ডার আছে, এই ইন্দো চায়না বর্ডারে আইটিবিপি কিন্তু থাকে, বা এছাড়াও আরও তোমরা জানো এসএসবি এক ধরনের আছে, আমাদের ফোর্স আছে যারাও বর্ডার পাহারা দেয়। সশস্ত্র সীমা বল, সশস্ত্র সীমা বল হচ্ছে আমাদের যে নেপাল এবং ভারতীয় বর্ডার, আর এদিকে ভুটান এবং যে ভারতীয় বর্ডার সেখানে কিন্তু সশস্ত্র সীমা বল। আমরা মায়ানমার সীমান্তে দেখতে পাই আসাম রাইফেল, তারা কিন্তু এখানে বর্ডার যে পাহারা দিয়ে থাকে। আচ্ছা, এই যে যত ধরনের আমরা সেন্ট্রাল যে পুলিশ ফোর্সকে দেখতে পাই, যত ধরনের, এদেরকে পার্লামেন্টারি ফোর্সও বলা হয়। এই ফোর্সগুলো সবই কিন্তু আমাদের হোম মিনিস্টারের অধীনে, সবই হোম মিনিস্টার বা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। আর এছাড়াও যে আর্ম ফোর্স যেটি আছে, আর্ম ফোর্স মানে আমাদের তিনটে বাহিনীর কথা বলছি, তারা কিন্তু আমাদের ডিফেন্স মিনিস্টারের অধীনে থাকেন, যদিও তার সুপ্রিম কমান্ডার হচ্ছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। তাহলে এটি কি অ্যান্সার হলো, বিএসএফ হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দিচ্ছে। আচ্ছা, 370 ধারা বিলুপ্তির কারণে ভারতবর্ষের কোন রাজ্যের যে বিশেষ মর্যাদা সেটি হারিয়েছে? 370 নম্বর ধারা জানো, ভারতবর্ষের সংবিধানে একটি রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, যেটি 2019 সালে সেটিকে স্ক্র্যাপ করা হয় আমাদের পার্লামেন্টের মাধ্যমে, এবং রিসেন্টলি সুপ্রিম কোর্ট সেটিকে বৈধতা দিয়েছে। সুতরাং এই যে জম্মু কাশ্মীরের যে বিভক্তি এবং সেটি দুটি ইউটিতে পরিবর্তন করা হলো, মানে দুটি ইউটিতে তৈরি করা হয়েছে, সেখানে আর কোনো রকম বাধা রইল না, সেটি লিগাল, সুপ্রিম কোর্ট আমাদের জানিয়ে দিয়েছে। তো 370 নম্বর ধারা ভারতবর্ষের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে তাহলে বিশেষ মর্যাদা হারিয়েছে কোন রাজ্যটি? সেটি কিন্তু জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীর রাজ্য তোমরা জানো 370 নম্বর ধারা কিন্তু এখানে ছিল। এছাড়াও এই আর্টিকেল রিলেটেড তোমরা আরেকটি ভাবে, সেটি হচ্ছে 35-এর এ। 35-এর একটি বিশেষ অধিকার, যে অধিকার বলে আমরা দেখতে পাই যে জম্মু কাশ্মীরে যখন এটি ছিল, জম্মু কাশ্মীরে কেউ কিন্তু কোনো বাইরে থেকে কোনো সম্পত্তি ক্রয় করতে পারতো না। ধরো জম্মু কাশ্মীরের কোনো মহিলার ভারতবর্ষের অন্যান্য কোনো জায়গায় তার বিবাহ হলো, তিনি কিন্তু যে আইন আছে সেই ল অনুযায়ী তার পৈতৃক যে সম্পত্তি সেখানে কিন্তু অধিকার পাবেন না, সেটি এই আইনের অধিকারই আমরা দেখতে পাই 35-এর অধীনে ছিল। যাক, বিশেষ অধিকার চলে গেছে এখন জম্মু কাশ্মীরের 370-র অধীনে। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, মহাত্মা গান্ধীকে 30শে জানুয়ারি হত্যা করা হয়েছিল কবে? মহাত্মা গান্ধী আমরা জানি 30শে জানুয়ারি তিনি দিল্লির একটি যে বিড়লা হাউস আছে, প্রেয়ার হল, সেখানে তিনি মারা গিয়েছিলেন। প্রেয়ার করতে গিয়ে সেখানে তিনি মারা যাচ্ছেন। তো তিনি কত সালে মারা যাচ্ছেন? কে হত্যা করেছিলেন? একজন এক্সট্রিমিস্ট নাথুরাম গডসে তাকে হত্যা করেছিলেন। তো কত সালে? সেটি হচ্ছে 30শে জানুয়ারি 1948 সালে মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে দিল্লির যে বিড়লা হাউস আছে সেখানে কিন্তু হত্যা করা হয়েছিল। আর এছাড়া আমরা জানি যে এই হত্যা করার পর তার যে বিউরিয়াল প্লেস বা তাকে যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেই জায়গাটির নাম হচ্ছে রাজঘাট বলে আমরা কিন্তু জেনে থাকি। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। 1948 সালে আমরা গান্ধীর হত্যা দেখলাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 563 খ্রিস্টপূর্বাব্দে, যদিও কন্ট্রোভার্সারি আছে, কোথাও কোথাও 580 খ্রিস্টপূর্বাব্দেও বলা হয়। তো 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করছেন? গৌতম বুদ্ধ এ বলছে কপিলাবস্তু, বি সারনাথ, আর সি বলছে বোধগয়া বা বোধগয়া, আর ডি হচ্ছে লুম্বিনী। কোথায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ? তো আমরা যেটা পাই সেটি হচ্ছে লুম্বিনীতে। বর্তমানে এটি কোথায় অবস্থিত? বর্তমানে এটি নেপালে অবস্থিত। নেপালের যে লুম্বিনী আছে, লুম্বিনীতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 563, যদিও মতান্তর আছে বিসিতে, এবং 483 বিসিতে তিনি কিন্তু পরলোক গমন করেছিলেন। সারনাথ জানো খুব ইম্পর্টেন্ট তার জীবনের সাথে, যেখানে তিনি তার ফার্স্ট সারমন বা প্রথম যে ধর্মীয় উপদেশ তিনি কিন্তু সারনাথে দিয়েছিলেন। আর বোধগয়া জানো, যেখানে তিনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। তাহলে এটি লুম্বিনী আমাদের অ্যান্সার হয়। বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম কোথায় অবস্থিত? বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1820 সালে। 1820 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? বলছে হুগলি জেলা, নদিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা আর হাওড়া জেলা। বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বীরসিংহ গ্রামে। কিন্তু কোন ডিস্ট্রিক্টে? তৎকালীন সেটি কিন্তু অবিভক্ত মেদিনীপুর জেলার মধ্যে কিন্তু অবস্থান করছে। তো বর্তমানে এটি পশ্চিম মেদিনীপুর জেলার যে ঘাটাল ব্লক আছে সেই জায়গায় অবস্থান করছে।
তো এটি অ্যান্সার হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা 1820, এবং আমরা জানি তিনি 1891 খ্রিস্টাব্দে পরলোক গমন করেছিলেন। 1891 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেছিলেন। জন্মগ্রহণ হচ্ছে কত সালে? 1820, বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। পরের কোয়েশ্চেনে আসি আমরা, কি বলছে? নিচের কোন নদীটি ভারত এবং বাংলাদেশের সীমান্তে প্রবাহিত হয় না? ভারত এবং বাংলাদেশ বর্ডার ক্রস করে না, কোন নদীটি সেটি কিন্তু আমাদের জানতে চেয়েছে। তো আমরা দেখি কি কি নদী আছে। এ বলছে গঙ্গা নদী, বি বলছে তিস্তা, সি আত্রেয়ী এবং ডি দামোদর। তোমরা জানো গঙ্গা আমাদের একদম যে উত্তরাখণ্ড সেই জায়গা থেকে গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে আসছে, যদিও তার আগে অলকানন্দা এবং মন্দাকিনীর একটা কনফ্লুয়েন্স আছে। তো এই জায়গা থেকে গঙ্গা প্রভাবিত হয়ে ভারতবর্ষে আমাদের যে লাস্ট এদিকের জেলা আমাদের যে লাস্ট এই দিকের মানে বাংলাদেশের এই অংশের পশ্চিমবঙ্গ আছে, তো সেটা দিয়ে কোথায় যাচ্ছে? সেটা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে মেন শাখা পদ্মা নামে। তাহলে বাংলাদেশের সাথে ক্রস বর্ডার যে রিভারটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু গঙ্গা আছে। তিস্তা নদী জানো সিকিম থেকে উৎপত্তি হচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে সেটাও কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে, এটাও কিন্তু ক্রস বর্ডার একটি রিভার। আত্রেয়ী নদী যেটি বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং আমাদের এইদিকে হচ্ছে বালুরঘাট যেটি আছে দক্ষিণ দিনাজপুরের যে বালুরঘাট তার উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে। পরীক্ষায় কোয়েশ্চেনও আছে যে বালুরঘাট যে সদর আছে বা শহর আছে, যেটিকে অনেক সময় নাটকের শহরও বলা হয়ে থাকে, এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটি কিন্তু আত্রেয়ী নদীর তীরে। এটিও কিন্তু একটি ক্রস বর্ডার রিভার। আর তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার হবে। দামোদর কিন্তু বাংলাদেশের সাথে বা বাংলাদেশের মধ্য দিয়ে যায়নি, শুধুমাত্র ভারতেই আছে। তোমরা জানো ছোটনাগপুর মালভূমির যে খামারপথ সেই জায়গা থেকে দামোদরের উৎপত্তি হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিম অংশ সেখানের যে দীর্ঘতম নদী দামোদর বা বলতে পারো সর্ববৃহৎ নদী দামোদর, সেটি এসে আমাদের হুগলি জেলার বা হাওড়া জেলার যে উলুবেড়িয়া আছে সেখানে কিন্তু হুগলি নদীর সাথে মিশছে আমরা দেখতে পাই। তো দামোদর কিন্তু ক্রস বর্ডার রিভার নয়, অপশন ডি আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য রাষ্ট্র নয় কোনটা? সাউথ এশিয়ান যে দেশগুলি আছে তাদের একটি মাল্টিল্যাটারাল এটি একটি সংস্থা। এই সার্কের টোটাল যে দেশগুলো আমরা দেখতে পাই, তো এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে। কোন রাষ্ট্রটি এখানের সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় কোন রাষ্ট্রটি? দেখো বাংলাদেশ সদস্য অবশ্যই, শ্রীলঙ্কা সদস্য, নেপাল সদস্য, মায়ানমার কিন্তু এর সদস্য নয়। মায়ানমার যদিও দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ে না, মায়ানমার অনেকটা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে চলে যাচ্ছে। তো দক্ষিণ এশিয়ার মধ্যে যে এই নামটা দেখলেই বুঝতে পারবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো মায়ানমার সার্কের সদস্য রাষ্ট্র নয়। এছাড়া আরও কারা আছে? আমাদের ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপস আছে। এই দেশগুলো কিন্তু আমরা দেখতে পাই সার্কের সদস্য রাষ্ট্র। এছাড়া আফগানিস্তানকেও কিন্তু পাবে। তো এই দেশগুলি সার্কের সদস্য রাষ্ট্র, মায়ানমার কিন্তু সদস্য রাষ্ট্র নয়। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, নিচের কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? নিচের কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? অপশান কি বলছে? অস্ট্রেলিয়া, বি বলছে কি স্কটল্যান্ড, সি বলছে বেলজিয়াম, ডি বলছে স্পেন। স্বাধীন রাষ্ট্র আর সার্বভৌম রাষ্ট্র দুটোর কিন্তু ডিফারেন্সিয়েট আছে। স্বাধীন রাষ্ট্র কোনটি? স্বাধীন রাষ্ট্র হচ্ছে যারা কোনো বলতে পারো যে কোনো একটি যে অন্য পাওয়ার বা বিদেশি পাওয়ারের অন্তর্ভুক্ত নয়, সেই ধরনের রাষ্ট্রকে বোঝাচ্ছে। তো দেখো স্বাধীন রাষ্ট্র এখানে কোনটি নয় আমাদের জানতে চেয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু স্বাধীন রাষ্ট্র, কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা সার্বভৌম বলতে পারি না। কেন সার্বভৌম বলতে পারি না? তার কারণ অস্ট্রেলিয়ার হেড অফ দ্য স্টেট এখনো কিন্তু ব্রিটেনের রাজা বা রানী, সুতরাং অস্ট্রেলিয়ার সার্বভৌম কিন্তু আমরা বলতে পারি না, কিন্তু স্বাধীন রাষ্ট্র। দেখো বেলজিয়াম একটি স্বাধীন রাষ্ট্র, স্পেনও কিন্তু স্বাধীন রাষ্ট্র, বাট এই যে স্কটল্যান্ড যেটি আছে, স্কটল্যান্ড কিন্তু স্বাধীন রাষ্ট্র নয়। এরা কিসের অংশ? এরা হচ্ছে ইউকের অংশ। ইউকে যেটাকে আমরা ইউনাইটেড কিংডম বলে থাকি। দুটো টার্ম আছে, একটি হচ্ছে ইউনাইটেড কিংডম আর একটি হচ্ছে গ্রেট ব্রিটেন। দুটোর মধ্যে ডিফারেন্সিয়েটটা কি? ইউনাইটেড কিংডম এটা হচ্ছে পলিটিক্যাল এন্টিটি, মানে রাজনৈতিক এর একটা বলতে পারো শেপ।
এই ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য আমরা কাদের বলি? নর্দার্ন আয়ারল্যান্ড আছে, ব্রিটেন আছে, ওয়েলস আছে, তো এই বা স্কটল্যান্ড, এই দেশগুলোকে নিয়ে আমরা কি বলছি? ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, যার রাজধানী হচ্ছে লন্ডন। আচ্ছা, এছাড়াও আমরা আরেকটি কথা বললাম গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন হচ্ছে একটি জিওগ্রাফিক্যাল এরিয়া, যেটা আমরা দেখতে পাবো এই অংশেই কিন্তু আছে। তাহলে স্কটল্যান্ড কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র নয়, যে কিন্তু ইউকের অংশ। পরের কোয়েশ্চেনে আমরা আসি, লোকসভায় কয়টি আসন রয়েছে? দেখো, যখন কোয়েশ্চেনটি তৈরি হয়েছিল তখন কিন্তু আসন সংখ্যা ছিল কত? 545 আসন সংখ্যা ছিল। বর্তমানে কিন্তু লোকসভায় আসন সংখ্যা 545 আর নেই। তার কারণ 2020 সালে আমরা জানি দুইজন যে অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, যারা কিন্তু মনোনীত সদস্য রাষ্ট্রপতি কর্তৃক, তাদেরকে কিন্তু আর এখানে রাখা হয়নি। সুতরাং বর্তমানে যে লোকসভার যে আসন সংখ্যা সেটি কিন্তু 543, এটি কিন্তু প্রেজেন্ট মেম্বার বা বর্তমান মেম্বার আমরা বলতে পারি। বর্তমান মেম্বার কতজন? 543 জন। বর্তমান মেম্বার কতজন? 543 জন 2020 সালের পর থেকে। কিন্তু 2020 সালের আগে পর্যন্ত আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতি পার্লামেন্টে 14 জন মেম্বারকে মনোনীত করতে পারতেন। লোকসভা থেকে 12 জন এবং লোকসভা থেকে 2 জন এবং রাজ্যসভা থেকে 12 জন ছিলেন, টোটাল 14 জন। বাট 2020 সালের পর লোকসভায় যেই দুজন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতেন রাষ্ট্রপতি দ্বারা, সেটাকে কিন্তু বিলুপ্ত করা হয়েছে। সুতরাং 543 প্রেজেন্ট বা বর্তমান মেম্বার লোকসভায় আমরা দেখতে পাই। যদি বলে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত, সেটি কিন্তু 550 ম্যাক্সিমাম স্ট্রেংথ। আচ্ছা, পরের কোয়েশ্চেনে আমরা আসি। পরের কোয়েশ্চেন কি বলছে? জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় আছে? ইউএন যে হিউম্যান রাইটস, এর সদর দপ্তর কোথায় আছে? ইউএন হিউম্যান রাইটসের সদর দপ্তর অপশন এ বলছে জেনেভা, বি বলছে ওয়াশিংটন ডিসি, সি বলছে প্যারিস এবং ডি বলছে লন্ডন। দেখো, জাতিসংঘের যে মানবাধিকার কমিশন আছে তার যে সদর দপ্তর কোথায়? অপশন এ জেনেভাতে তার সদর দপ্তর। তো এই যে মানবাধিকার কমিশন জানো বা মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10th ডিসেম্বর। 10th ডিসেম্বর প্রত্যেক বছর কিন্তু মানবাধিকার যে দিবস সেটি কিন্তু পালন করা হয়। ভারতবর্ষেও হিউম্যান রাইটস কমিশন সেটি কিন্তু 1993 এই সময়তে কিন্তু তৈরি হয়েছিল ভারতবর্ষের হিউম্যান রাইটস কমিশন। আর তাহলে জেনেভাতে আমরা দেখতে পাচ্ছি ইউএন হিউম্যান রাইটস কমিশন বা জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তর। তোমরা জানো যে ওয়াশিংটন ডিসিতে কিসের সদর দপ্তর আছে? ওয়াশিংটন ডিসিতে হচ্ছে IMF এবং তার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর আমরা পাই। প্যারিসে হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর আছে, খুব বিখ্যাত। লন্ডনে আমরা যেটি দেখতে পাবো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, খুব বিখ্যাত একটি মানবাধিকার সংগঠন যারা এটি নিয়ে কাজ করে। তো লন্ডনে তাদের কিন্তু মানে সারা বিশ্বব্যাপী যে মানবাধিকার সেটি নিয়ে কাজ করে থাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যাদের হেডকোয়ার্টার লন্ডনে। পরের কোয়েশ্চেনে আমরা আসি, পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধ তোমরা জানো যে সেই সময়ের যে ব্রিটিশ ফোর্স ক্লাইভের নেতৃত্বে এবং এদিকে যে সিরাজের বিরুদ্ধে তার যে যুদ্ধ সেটি হয়েছিল পলাশির প্রান্তরে, বর্তমানে নদিয়ায় অবস্থিত। কবে হয়েছিল? কবে আমরা দেখতে পাই পলাশির যুদ্ধ হয়েছিল? 1757 খ্রিস্টাব্দের। ডেটটা কবে? ডেটটা হচ্ছে 23শে জুন। 23শে জুন তারিখে পলাশির প্রান্তরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং সিরাজ বা যে আমাদের নবাব, বাংলার নবাব কিন্তু পরাজিত হয় এবং বলতে পারে এক প্রকার বাংলাতে যে পলিটিক্যাল পাওয়ার সেটা আস্তে আস্তে যে কোম্পানির হাতে চলে যেতে থাকে এবং যার চরম পর্যায়ে আমরা দেখেছিলাম বক্সারের যুদ্ধের মাধ্যমে, যেটি 1764 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়? দেখো, প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? ফার্স্ট এডিশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল, মানে কোথায় বলেছে এটি কোয়েশ্চেনটা। দেখো, প্রথম এডিশন হয়েছিল 1951-এ। কোন দেশে হয়েছিল? অপশান বি, নতুন দিল্লিতে হয়েছিল। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? নতুন দিল্লিতে 1991 সালে, যার ফার্স্ট এডিশন আমাদের দিল্লিতে হয়। এছাড়া দিল্লিতে আর কবে হয়েছিল? দিল্লিতে আমরা দেখতে পাই 1982 সালেও আয়োজন হয়েছিল নিউ দিল্লিতে। প্রথম এডিশন কবে তাহলে? ফার্স্ট এডিশন যেটি নিউ দিল্লিতে হচ্ছে 1951 সালে। পরের কোয়েশ্চেন আমরা দেখি কি আছে। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় কোথায়? ক্ষুদিরাম বসু তোমরা জানো যে কিংসফোর্ডকে হত্যার দায়ে, যদিও তিনি মারা যাননি,
তো তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। কবে ফাঁসি দেওয়া হয়েছিল? 1908 সালে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ডেটটা কবে? ডেট হচ্ছে 11 অগস্ট। 11 অগস্ট তাকে কিন্তু ফাঁসি দেওয়া হচ্ছে। কোথায়? অপশান এ বলছে মেদিনীপুর, বি বলছে দমদম সেন্ট্রাল জেল, সি হচ্ছে মুজফ্ফরপুর, আর ডি বলছে প্রেসিডেন্সি জেল কলকাতায়। কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল? ঘটনাটা ঘটেছিল কোথায়? সেটা কিন্তু মুজফ্ফরপুর জেল, বিহারের বর্তমান অবস্থান। তৎকালীন এটি কিন্তু বাংলা প্রদেশের মধ্যেই ছিল, এই মুজফ্ফরপুর জেলায়। সেখানে তার ফাঁসি বা তার জেলে সেখানে তার ফাঁসি হয়েছিল, আমরা দেখতে পাই 1908 সালের 11 আগস্ট। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। দলাই লামা কোথায় থাকেন? তিব্বতীয় যে ধর্ম আছে, যে তিব্বতীয় বৌদ্ধ ধর্ম আছে, তাদের যিনি সর্বোচ্চ ধর্মগুরু আছেন তাকে লামা বলে ডাকা হয়। তো ভারতবর্ষের যিনি আছেন 14তম দলাই লামা, তো এই দলাই লামা কোথায় থাকেন সেটি আমাদের জানতে চেয়েছে। মিসৌরি, রুমটেক মঠ, তাওয়াং আর ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা, তিনি কোথায় থাকেন? অপশান ডি হবে, তিনি ধর্মশালাতে থাকছেন। এখান থেকে তিনি এক্সাইল গভর্নমেন্ট অফ তিব্বত বা তিবেত সেটা কিন্তু পরিচালনা করছেন। বহিষ্কৃত যে তিব্বতীয় সরকার সেটি পরিচালনা করছেন। 1959 সালে তিনি ভারতবর্ষে চলে আসেন। সেই সময় আমরা দেখি যে চাইনিজ যে অ্যানেক্স করে নেয় তিব্বতকে, মানে পুরোপুরিভাবে তিব্বতকে তারা দখল করে নেয়, এবং সেই সময়ে তাওয়াংয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এই দলাই লামা, যিনি কিন্তু বর্তমানে মেকলিওডগঞ্জের ধর্মশালায় থাকেন, এবং সেখান থেকেই এক্সাইল গভর্নমেন্ট অফ তিব্বত বা বহিষ্কৃত তিব্বতীয় সরকার পরিচালনা করছেন। পরের কোয়েশ্চেনে আমরা আসি। কি বলছে? পশ্চিমবঙ্গের কয়টি জেলা রয়েছে? 2019 সালের কোয়েশ্চেন ছিল, সেই সময় বেশ কয়েকটি জেলা ভাগ হতে থাকে। তো পশ্চিমবঙ্গে কয়টি জেলা? বর্তমানে এই জেলাটাই আমরা এক্সিস্ট করতে দেখি। পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে? 23টি জেলা আছে আমরা জানি। বর্তমানের যে অস্তিত্ব অনুযায়ী 23টি জেলা, যদিও আরও কয়েকটি জেলার নতুন জেলা তৈরি হওয়ার কথা চলছে, সেটি হলে আরও বৃদ্ধি পাবে। এটি 23টি জেলা আমরা কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ফিজি। ফিজি একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, এটা ওশিয়ানিয়ার মধ্যে পড়ে। এই ফিজি যে দ্বীপরাষ্ট্রটি আছে এটি কোথায় কোথায় অবস্থিত, কোন মহাসাগরের মধ্যে? অপশান এ বলছে এশিয়া প্যাসিফিক অঞ্চল, বি বলছে উত্তর আটলান্টিক অঞ্চল, সি আফ্রিকা, ডি দক্ষিণ আমেরিকা। এটা কোথায় বললাম? ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে পড়ে ফিজি। ফিজি যে দেশটি আছে তার কোন মহাদেশের কোন সাগরের মধ্যে আমরা দেখতে পাই? সেটা কিন্তু এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে তার অবস্থান আমরা দেখতে পাই, ফিজির যে অবস্থান। অপশান এ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। দেখো পরের কোয়েশ্চেন কি বলছে? পরের কোয়েশ্চেন বলছে নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? খুবই সোজা কোয়েশ্চেন ছিল। কেন্দ্রশাসিত অঞ্চল নয় কোনটি? চণ্ডীগড় জানো, খুব বিখ্যাত চণ্ডীগড় তার আর্কিটেকচারের জন্য। সেখানে চণ্ডীগড় যে শহরটি সেটি ভারতবর্ষের প্রথম বলা হয় যে প্ল্যান সিটি, আধুনিক যুগের প্রথম প্ল্যান সিটি চণ্ডীগড়। আচ্ছা, এই চণ্ডীগড়। তারপর অপশান বি বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সি বলছে পদুচেরি, এবং ডি বলছে ত্রিপুরা। কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? আমরা জানি ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু একটি রাজ্য যেটি বাংলাদেশের, এর প্রায় 3 দিকেই বাংলাদেশের অবস্থান, এটিও কোয়েশ্চেন এসেছে। তো ত্রিপুরা কিন্তু একটি রাজ্য, বাকিগুলো কিন্তু সবই কেন্দ্রশাসিত অঞ্চল। পদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর চণ্ডীগড়। তোমরা জানো যে যে কটি আমাদের যে এগুলি আছে, ইউটিগুলি আছে, এই ইউটিগুলির মধ্যে দিল্লি এবং তার সাথে হচ্ছে এই পদুচেরি, দিল্লি এবং যে পদুচেরি আছে, এই দুটো জায়গাতে আমরা বিধানসভা দেখতে পাই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। হয়তো অদূর ভবিষ্যতে আমরা জম্মু কাশ্মীরও দেখতে পাবো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? গ্রেটা থানবার্গ, সেই সময় নিউজে ছিল গ্রেটা থানবার্গ। তো গ্রেটা থানবার্গ সেই সময়ের বলতে পারো যে একজন ষোড়শী মানে কিশোরী, যিনি কিন্তু পরিবেশ যে পরিবেশের যে আন্দোলন তার একটা অন্যতম সেই সময় মুখ হয়ে উঠেছিল। ভবিষ্যতে পৃথিবীকে আরও সাস্টেনেবল করে রাখার জন্যই তার যে আন্দোলন সেটি শুরু হয়। তিনি প্রত্যেক শুক্রবার কি করতেন? স্কুল বন্ধ করে তিনি প্রত্যেক শুক্রবার বিভিন্ন জায়গায় গিয়ে তার যে ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট তিনি সেটি কিন্তু শুরু করেছিলেন।
তো তিনি একজন কি কর্মী, একজন পরিবেশ কর্মী হিসেবে আমাদের কাছে পরিচিত। এই গ্রেটা থানবার্গ তিনি একজন সুইডিশ কিশোরী বলতে পারো, বর্তমানে তিনি আর কিশোরী নন, তিনি এখন প্রাপ্ত বয়স্কা হয়ে গেছেন। তো এই গ্রেটা থানবার্গ তখন তিনি শুরু করেছিলেন এই ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হংকং ব্যতীত চীনে আরও কয়টি বিশেষ প্রশাসনিক অঞ্চল বা সার্স আছে? সার্সটা কি? সার্স হচ্ছে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন মানে কি? আমরা মোটামুটি চায়না যদিও নিজে এটা বিশ্বাস করে না, নিজে বলে যে তারা মাল্টি পার্টি সিস্টেম এবং গণতন্ত্র নাকি সেখানেও আছে, কিন্তু আমরা জানি সেখানে স্বৈরতন্ত্র চলছে বা একনায়কতন্ত্র বা একটি পার্টির একটি স্বৈর শাসন চলছে, যেটি হচ্ছে সিসিপি মানে চাইনিজ কমিউনিস্ট পার্টি। তো এই চাইনিজ কমিউনিস্ট পার্টি সেখানে রাজত্ব করছে, সেখানে কোনোভাবে ভোটাধিকার এই ধরনের কিছু নেই, আমাদের মতো গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই। কিন্তু চায়নার এর বাইরে গিয়ে বেশ কয়েকটি জায়গা আছে আমরা দেখতে পাবো, সেখানে কিন্তু কিছুটা হলো গণতন্ত্রের অস্তিত্ব আমরা দেখতে পাই। ওই জন্য চায়নার এই সিস্টেমকে বলা হয় ওয়ান কান্ট্রি টু পলিটিক্যাল সিস্টেম বা ওয়ান কান্ট্রি টু সিস্টেম বলা হয়। এটা কোথায় দেখা যায়? চায়নায় দেখা যায়। তো এই যে SAR অঞ্চল বা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন চায়নায় কতগুলি আছে? চায়নায় আমরা দুটি দেখতে পাই। তো সুতরাং একটি আমাদের বলে দিয়েছে হংকং ব্যতীত, তাহলে আর কটি আছে? আর একটি আছে। অপশান বি আমাদের অ্যান্সার হবে। তাহলে হংকং একটি হলো, আরেকটি কি? আরেকটি হচ্ছে ম্যাকাও। এগুলো বিশেষ রিজিয়ন চায়নার, যেখানে কিন্তু আমরা গণতন্ত্রকে দেখতে পাই। এর বাইরে চায়নায় কিছুটা হলো গণতন্ত্র এখানে দেখতে পাচ্ছি, বাট চায়নায় কিন্তু সেভাবে গণতন্ত্র সেখানে নেই। এটা ওয়ান পার্টি সিস্টেম, একটা কান্ট্রি। তো এই সিস্টেমটাকে কি বলা হচ্ছে চায়নায়? ওয়ান কান্ট্রি টু পলিটিক্যাল সিস্টেম। তো এটা কোথায় দেখা যাচ্ছে? হংকং, এরই সাথে ম্যাকাওতে দেখা যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, লিওনেল মেসি কোন দেশের অন্তর্গত? খুবই ইজি কোয়েশ্চেন, তোমরা বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন জানো। কোথাকার? আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স, সেখান থেকে তিনি এসেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বালাকোট জানো এয়ার স্ট্রাইক হয়েছিল। এই বালাকোট কোথায় অবস্থিত আমাদের জানতে চেয়েছে। বালাকোট ভারতের উত্তর পূর্ব, পাকিস্তানের উত্তর পূর্ব, আফগানিস্তান, ইরান আফগানিস্তান সীমান্ত। বর্তমানে এই বালাকোট কোথায় আছে? পিওকের মধ্যে আছে। মানে আমাদের দাবি অনুযায়ী এটা কিন্তু যে পিওকে বা পাকিস্তান যে অকুপাইড কাশ্মীর আছে সেই অংশে পড়ে, এটা কাশ্মীরেরই একটি অংশ বলতে পারো। তো এই বালাকোট কোথায় আছে? পাকিস্তানের উত্তর পূর্ব দিকে আছে। কোথায় আছে? পাকিস্তানের উত্তর পূর্ব দিকে। তোমরা এই বালাকোটটা কেন নিউজে সেই সময় ছিল জানো? বালাকোট এয়ার স্ট্রাইকের জন্য। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, রাফাল চুক্তি অধিগ্রহণের সাথে সম্পর্কিত কোনটি? রাফাল 2019 সালে বিতর্কিত একটি বিষয় ছিল, যদিও সেই জেটটি কিন্তু আমাদের দরকার ছিল। আমরা 36টি জেট এই রাফাল চুক্তির মাধ্যমে পেয়েছিলাম। আর এই 36টি এটা কি? এটা হচ্ছে ফাইটার প্লেন বা ফাইটার জেট। কোথা থেকে নিয়েছিলাম? এটি ফ্রান্স থেকে আমরা নিয়েছিলাম। 4.5 জেনারেশনের এটি কিন্তু একটি ফাইটার জেট, যেটা ফ্রান্স থেকে আমরা ক্রয় করেছি 36টি, যার প্রথম স্কোয়াড্রন সেটি আছে হরিয়ানার আম্বালাতে। প্রথম স্কোয়াড্রন হরিয়ানার আম্বালাতে, এবং দ্বিতীয় স্কোয়াড্রন সেটি কোথায় আছে? সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ির যে হাসিমারা এয়ারবেস আছে সেখানে কিন্তু দ্বিতীয় স্কোয়াড্রন আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে একজন বক্সার কে ছিলেন? এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা দেখতে পাবো। কে ছিলেন? একজন বক্সার ছিলেন, বক্সারদের পিউগিলিস্ট বলা হয়। তো এই বক্সার কে ছিলেন? দিব্যেন্দু বড়ুয়া। তিনি একজন চেস মাস্টার, আমাদের বলতে পারে একজন তিনি দাবাড়ু ছিলেন। আচ্ছা, চাঁদরাম, মঞ্জু রানী, দীপা কর্মকার তো জানো, বিখ্যাত একজন আমাদের অ্যাথলেটিক্স। দীপা কর্মকার তিনি কিন্তু জিমন্যাস্টিক এবং বিখ্যাত, তিনি একটি খুব বিপজ্জনক ভল্ট যেটা বলে সেটা কিন্তু দিতেন। পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকজনই দিয়েছেন। আর এই সময়ের মানে উনি যখন নিউজে ছিলেন সেই সময় আমরা দেখতে পাবো রিও অলিম্পিকের সময় সেখানে মাত্র 7 জন এই ভল্টটা কিন্তু চেষ্টা করতেন, কেন খুবই বিপজ্জনক, এটাকে পদুনোভা ভল্ট বলা হয়। তো মঞ্জু রানী সিলভার জিতেছিলেন সেই সময়। তো তিনি একজন বক্সার ছিলেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোয়েশ্চেনটা সেই সময় আমরা পেয়েছিলাম।
পরিবেশ রক্ষার জন্য নিচের কোন আইটেম বা কোন জিনিসটিকে নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বা হয়েছে? পরিবেশ রক্ষার জন্য তোমরা অবশ্যই এখান থেকে পারবে জানো, বা খুব ইজি কোয়েশ্চেন। পাটের ব্যাগ অবশ্যই নয়, পাটের যে ব্যবহার সেটা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। প্লাস্টিকের ব্যাগ এটি ভারতবর্ষে 120 মাইক্রনের নিচে, সমগ্র ভারতবর্ষের যে দেখতে পাই 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিক সেটি কিন্তু বন্ধ করা হয়েছে, যদিও আমাদের রাজ্যে 75 মাইক্রনের নিচে 2021 সালে আমরা দেখেছিলাম সেটি কিন্তু বন্ধ করা হয়েছিল। কাপড়ের ব্যাগ বা কাগজের ব্যাগ তো এগুলো হবেই না, প্লাস্টিকের যে ব্যাগ সেটি কিন্তু রদ করার কথা বলা হচ্ছে। সেটি কত? পরিবেশটাকে রক্ষা করার জন্য। এটা আমাদের অ্যান্সার বি হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, S-400, এটিও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বা সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, মানে এটা নিউজে আছে বলতে পারো। S-400 একটি মিসাইল অধিগ্রহণ করা হয়েছে কোথা থেকে? S-400 হচ্ছে একটি দূরপাল্লার অ্যান্টি বলতে পারো অ্যান্টি, সেটা এয়ারক্রাফট হতে পারে, অ্যান্টি মিসাইল হতে পারে, মানে শত্রুদের কোনো ড্রোন হতে পারে, মিসাইল হতে পারে, ফাইটার জেট হতে পারে, এগুলোকে প্রোটেক্ট করার জন্য এয়ার টু সারফেস টু এয়ার একটি মিসাইল, যেটা অন্য যে শত্রুপক্ষের যে আছে লক্ষ্যবস্তু আছে সেটাকে গিয়ে হিট করে। কোথা থেকে? এটি হচ্ছে সারফেস থেকে ছাড়া হয়, মানে ভূমি থেকে ছাড়া হয়। কোথায় যায়? এটা এয়ারে গিয়ে হিট করে। এটা সারফেস টু এয়ার একটি মিসাইল S-400। আমরা কোথা থেকে নিয়েছিলাম? আমরা রাশিয়া থেকে কিন্তু এটি ক্রয় করেছি, যার ডেলিভারি কিন্তু এখনও চলছে। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার হবে। পরের কোয়েশ্চেনে আমরা আসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার পরে তিনি কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন? মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তোমরা 45th প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার ইতিহাসে। ডোনাল্ড ট্রাম্প কোন পার্টির ছিলেন? আবার এবারেও ভোটে দাঁড়ানোর চান্স আছে। ডোনাল্ড ট্রাম্প কোন পার্টির ছিলেন? ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান। মার্কিন যুক্তরাষ্ট্রে মেনলি দুটো পার্টিকে আমরা দেখতে পাই, একটি হচ্ছে রিপাবলিকান আর একটি হচ্ছে ডেমোক্রেটিক। রিপাবলিকানরা সাধারণত একটু জাতীয়তাবাদী হয়ে থাকেন, আমেরিকান ফার্স্ট পলিসি নিয়ে তারা চলে। আর ডেমোক্রেটিক, যদিও পুরো আমেরিকাটাই যুদ্ধবাজ, যারাই সেটা ডেমোক্রেটিক আসুক বা সেটি রিপাবলিকান আসুক, কারো না কারোর সময় যুদ্ধ হয়েছে। আমরা দেখেছি যে বারাক ওবামা, এখানে অ্যান্সার হবে আমাদের বারাক ওবামা তিনি নোবেলের পিস প্রাইজ পেলেন। আবার ওনার সময়তেই আবার দেখতে পাবো যে তিনি বেশ কয়েকটি দেশে, আমেরিকা সেই সময় যুদ্ধও কিন্তু চালাচ্ছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে বারাক ওবামা পরে আমরা দেখতে পাবো ডোনাল্ড ট্রাম্প এলেন। ডোনাল্ড ট্রাম্প 45th প্রেসিডেন্ট ছিলেন সেই সময়। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই কোয়েশ্চেন। তিনি কোন পার্টির ছিলেন? রিপাবলিকান। বারাক ওবামা কোন পার্টির ছিলেন? ডেমোক্রেটিক। এবং তারপরে যিনি বর্তমানে আছেন তিনি কে? তিনি হচ্ছেন জো বাইডেন, তিনিও কিন্তু ডেমোক্রেটিক পার্টির। আর এই যে প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকাতে হয়, এদের যে টেনিওর কত? 4 বছরের বেশি কিন্তু কেউ থাকতে পারেন না। এবং কতবার থাকতে পারেন? 2 বারের জন্য থাকতে পারেন। বারাক ওবামা 2 বার ছিলেন, তারপরে তিনি কিন্তু আর প্রেসিডেন্ট হতে পারবেন না। 4 বছর কিন্তু এদের টেনিওর, আমাদের যেমন 5 বছর আমরা দেখতে পাই। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি কে? ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি, তিনি তখনও ছিলেন, এখনও আছেন। নিকোলাস সার্কোজি, জিন মনেট, ইমানুয়েল ম্যাক্রন এবং ফ্রাঁসোয়া ওলাদ। ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি হচ্ছে, তখনও ছিলেন, এখনও আছেন, ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের রাষ্ট্রপতি। নেক্সট চলো অ্যান্সার কি আছে দেখি। সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার দেওয়া হয় কাকে? ম্যাগসাসে অ্যাওয়ার্ড জার্নালিজমের ক্ষেত্রে দেওয়া হচ্ছে 2019 সালে। কাকে দেওয়া হয়েছিল? অপশান বি অ্যান্সার হবে, রবিশ কুমারকে দেওয়া হয়েছিল। এনডিটিভির সেই সময় তিনি একজন ছিলেন, জার্নালিস্ট ছিলেন, তো তাকে দেওয়া হয়েছিল 2019 সালে। এই ম্যাগসাসে অ্যাওয়ার্ড কোথা থেকে দেওয়া হয়? ম্যাগসাসে অ্যাওয়ার্ড যেন ফিলিপিন্স থেকে দেওয়া হয়। 1957 সালে প্রথম এই পুরস্কারটা এস্টাবলিশ করা হয় এবং প্রথম ভারতীয় হিসাবে 1958 সালে আচার্য বিনোবা ভাবেকে কিন্তু দেওয়া হয়েছিল। তো ম্যাগসাসে অ্যাওয়ার্ডকে আবার এশিয়ার নোবেলও কিন্তু বলা হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। নিচের মধ্যে 2019 সালের সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন কে? সাহিত্যে নোবেল পুরস্কার দেখো সেই সময় এখন আর মাথায় রাখার দরকার নেই। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই সময় পিটার হ্যান্ডকে, বর্তমান সময়টা মাথায় রাখবে তাহলেই হবে। আচ্ছা, সালমান রুশদি খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, তোমরা জানো যে তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন এবং তার বিখ্যাত একটি লেখা মিডনাইট চিলড্রেন্স বারবার পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে।
আচ্ছা, ইনিও সাহিত্যে পেয়েছিলেন ওলগা টোকারজুক। তবে বব ডিলান ইম্পর্টেন্ট। বব ডিলান কেন ইম্পর্টেন্ট? তার কারণ বব ডিলান একদিকে যেমন তিনি নোবেল পাচ্ছেন, তার সাথে সাহিত্যেই নোবেল পেয়েছিলেন, তার সাথে আবার দেখব তিনি অস্কারও কিন্তু পেয়েছেন বব ডিলান। তো এই ব্যক্তিটাও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আমাদের বিভিন্ন সময় এসেছে। তাহলে আমাদের এখন অ্যান্সার কি হচ্ছে? এখন হচ্ছে এটা পিটার হ্যান্ডকে, এটা মনে রাখার দরকার নেই। বব ডিলানটা মাথায় রাখো, যেটা যিনি অস্কারও পেয়েছেন, গোল্ডেন গ্লোব বা গ্র্যামি পেয়েছেন, মানে গানের জগতে সবথেকে বড় যে পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, সিনেমার জগতে সবথেকে বড় অ্যাওয়ার্ড অস্কার তিনি পেয়েছেন, এবং নোবেল পুরস্কার সেটিও তিনি কিন্তু পেয়েছেন বব ডিলান। পরের কোয়েশ্চেনে আসি আমরা। নিচের কোন দল 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? সেই সময়ের তৎকালীন এটা কারেন্ট অ্যাফেয়ার্স। ইংল্যান্ড জিতেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। তারা সুপার যে ওভার, সেখানে বেশি বাউন্ডারি মারার জন্য টাই হয়ে যায়, বাট বেশি বাউন্ডারি মারার জন্য তারা কিন্তু জয়লাভ করেছিল ইংল্যান্ড 2019 সালে। এরপরে তোমরা জানো 2023 সালের বিশ্বকাপ আমাদের দেশে আয়োজন হয়েছে, বাট আমরা সেখানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছি, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। এরপর আমরা দেখতে পাবো 2027 সালের যে 50 ওভারের যে বিশ্বকাপ, সেটি আয়োজন হবে কোথায়? সেটি আয়োজন হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, এই 3টি দেশে কিন্তু আয়োজন হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। 2016 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাজুজ্য বা আসতেই পারে। 2016 সালে রিও ডি জেনিরো বা ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল 2016 সালে। 2020 সালে কোথায় হয়েছিল? 2020 সালে লন্ডনে হয়েছিল। আর 2024 আপকামিং, তোমরা জানো, প্যারিস বা ফ্রান্সে। এবং 2028 সালে কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস, ইউএসএ। তাহলে 2024 সালে কোথায় হবে? 2024 সালে হবে প্যারিসে হবে। 2024 সালে কোথায় হবে? ফ্রান্সের প্যারিসে হবে। আর 2028 সাল কোথায় হবে? 2028 সাল হবে লস অ্যাঞ্জেলেস। কোথায় সেটি? ইউএসএ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি আছে। তাহলে 2016 সালে তো রিওতে হচ্ছে, 2020 সালে লন্ডন বললাম, আপকামিংটা মাথায় অবশ্যই রাখবে। এটা সামার অলিম্পিকের কথা বলছি। 2024 হচ্ছে প্যারিস এবং 2028 লস অ্যাঞ্জেলেস, ইউএসএ। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। বর্তমানে IMF তিনি এখনো আছেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান কে ছিলেন বা কে আছেন? আচ্ছা, ক্রিস্টালিনা জর্জিভা, তিনি বর্তমানেও আছেন, ইনি চেয়ারপারসন আছেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। আচ্ছা, IMF যে সংস্থাটি আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটি কবে তৈরি হয়েছিল? এটি তৈরি হয়েছিল 1945-এ ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে। 1944-এ ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে দুটি ব্যাংক তৈরি হয়েছিল, তোমরা জানো। একটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আর একটি IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। যার এই দুটো ব্যাংকেরই বা দুটোর যে আমরা যে পাচ্ছি, সংগঠন পাচ্ছি, তাদের হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি কোনো পদে ছিলেন না, মানে কোন পদে তিনি ছিলেন না? দেখো, উনি বলছেন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, না পররাষ্ট্রমন্ত্রী ছিলেন? দেখো, আমরা দেখতে পাই ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি তো অবশ্যই হয়েছিলেন, তার আগে তিনি কি সামলেছিলেন? প্রতিরক্ষা মন্ত্রী তিনি ছিলেন, অর্থমন্ত্রী তিনি ছিলেন, পররাষ্ট্র বা যেটাকে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলি, সেটাও তিনি ছিলেন না কিন্তু তিনি রেলমন্ত্রী। তাহলে আমরা দেখতে পাবো রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এগুলো কিন্তু তিনি এই পদগুলো হোল্ড করেছিলেন। রেলমন্ত্রী তিনি ছিলেন না। তারপরে সর্বশেষ উনি আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 2019 সালে ইস্টার সানডে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছিল কোথায়? ইস্টার সানডে, এই ইস্টার সানডেতে আমরা দেখতে পাবো কোথায়? সেটি হচ্ছে কলম্বোতে হয়েছিল। সেটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের আর ইম্পর্টেন্ট নেই, তবে আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন পাই যে ইস্টার ডেটা কি বা ইস্টার সানডেটা কি।
দেখো যীশুখ্রিস্টকে যখন ওই যদিও মতান্তর আছে 30 এডি, সেই সময় তাকে যখন ক্রুশবিদ্ধ করা হলো রোমানদের দ্বারা, তো সেই সময় আমরা দেখব তার 3 দিন পর, মানে সেটা ছিল ফ্রাইডে, যেটাকে আমরা গুড ফ্রাইডে বলি, তো এরপরে সানডেতে তিনি নাকি আবার তার পুনরুজ্জীবন ঘটেছিল। সেই দিনটাকে বলা হয় ইস্টার ডে বা পুনরুজ্জীবন দিবস বলা হয়। তো এই দিনটাতে যখন স্পেশাল প্রেয়ার হচ্ছিল কলম্বোর একটি জায়গায় চার্চে, সেখানে কিন্তু এই বিস্ফোরণ ঘটেছিল। তো সেটা পরের বিষয়, আমাদের ইস্টারটা মাথায় রাখলেই হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, দ্য থার্ড পিলার, এই গ্রন্থটি কে লিখেছিলেন? থার্ড পিলার চর্চিত একটি গ্রন্থ ছিল সেই সময়। কে লিখেছিলেন? অমর্ত্য সেন, পদ্মা দেশাই, রঘুরাম রাজন, জগদীশ ভাগবতী। কে লিখেছিলেন? ভারতবর্ষের প্রাক্তন আরবিআই এর গভর্নর ছিলেন রঘুরাম রাজন। এই রঘুরাম রাজনের সময় আমরা দেখতে পাই যে থার্ড পিলার গ্রন্থটি কিন্তু লেখা হয়েছিল। রঘুরাম রাজন জানো ওয়ার্ল্ডের একজন ফেমাস ইকোনমিস্ট, তিনি কলম্বিয়া যে ইউনিভার্সিটি সেখানে রিসার্চার এবং সেখানকার শিক্ষক আমরা জানি। তিনি প্রথম 2008 সালের যে বিশ্বব্যাপী, বিশেষ করে আমেরিকা থেকে যে ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস এসেছিল, তার সূত্রপাত বা তার যে আভাস তিনি প্রথম দিয়েছিলেন, এবং সেখান থেকেই তার যে সারা বিশ্বব্যাপী যখন সেটি সত্যি হয় তার পরিচিতি আমরা কিন্তু দেখেছিলাম। ইনি আমাদের যে আরবিআইয়ের প্রাক্তন গভর্নরও ছিলেন। তারপরে উর্জিত প্যাটেল এসেছিলেন ওনার পর। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, 2019 সালে ব্যাডমিন্টনে মহিলা একক বিশ্ব চ্যাম্পিয়নশিপ কে জিতেছিল? 2019 সালে তখন তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স পিভি সিন্ধু জিতেছিলেন এটা, বিশেষ আর আমি আলোচনায় যাচ্ছি না। হাউডি মোদি, হাউডি মোদি এটাও 2019 সালে, তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন, ভারতবর্ষেও নির্বাচন। এটি কোথায়? হাউডি মোদি অনুষ্ঠানটি কোথায় হয়েছিল? লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হিউস্টন, ওয়াশিংটন ডিসি, তৎকালীন এটা হিউস্টনে আয়োজিত হয়েছিল। এই হিউস্টন নাসার যে হিউম্যান স্পেস ফ্লাইট যেটি লঞ্চ করা হয়, এই হিউস্টনে তাদের একটি সেন্টার আছে। নেক্সট কোয়েশ্চেনে আসি, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে একজন ভাস্কর ছিলেন না কে? ভাস্কর মানে স্কাল্পচার বা ভাস্কর কে ছিলেন না? যোগেন চৌধুরী, তিনি কিন্তু ছিলেন, খুব বিখ্যাত একজন আর্টিস্ট আমরা জানি যোগেন চৌধুরী। নন্দলাল বসু তোমরা জানো শান্তিনিকেতনে পড়াতেন, এবং তারই সাথে আমাদের যে প্রথম সংবিধান, সেই সংবিধানটাকে তিনি বিভিন্নভাবে ডেকোরেট করেছিলেন এর শান্তিনিকেতনের ছাত্রদের নিয়ে। নন্দলাল বসু একজন স্কাল্পচার ছিলেন। রামকিঙ্কর বেইজ বিখ্যাত, ইনিও একজন কিন্তু স্কাল্পচার ছিলেন। তাহলে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের একজন লেখক ছিলেন, বিখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি গণদেবতার জন্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিলেন। আচ্ছা, আজকের যে তোমাদের ক্লাস ডব্লিউবিপিএসসি আয়োজিত 2019 সালের ক্লার্কশিপের যে শিফট 1-এর জেনারেল স্টাডিজের ওপর 39টি কোয়েশ্চেন তোমাদের আলোচনা করলাম। তোমাদের যদি এই ক্লাস যদি ভালো লাগে, অবশ্যই এই ক্লাস তোমরা লাইক করো, শেয়ার করো, এবং আমাদের ইউটিউব যে চ্যানেল আছে এটিকে ফলো করো। বিভিন্নভাবে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারগুলি আছে ক্লার্কশিপের ওপর, সেটি তোমাদের প্রোভাইড করা হবে ক্লাসগুলি। তোমরা বিভিন্ন ক্লাস অলরেডি পেতে শুরু করেছো, আরও ক্লাস আমাদের আসতে থাকবে। যদি আমাদের শ্রীধর একটি এডুকেশন টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যোগাযোগ করতে পারো। এই যে ক্লাসের পিডিএফ সেখানে কিন্তু প্রোভাইড করা হবে। আচ্ছা, কোয়ারি থাকলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ একটি নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো। এবং এছাড়াও ক্লার্কশিপের ওপর আমাদের একটি অনলাইন ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। তোমরা এই ক্লাসেও কিন্তু জয়েন করতে পারো। তো আজকের যে ক্লাস ছিল প্রিভিয়াস ইয়ারের পিএসসি ক্লার্কশিপের, এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।